আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সাধারণ জ্ঞানের সভ্যতা ও সংস্কৃতি থেকে আমরা একটু ডিসকাস করব। সভ্যতা ও সংস্কৃতি, বিশেষ করে সভ্যতাটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ওয়ালাইকুম আসসালাম জাহিদ হাসান সাহেব, মুনতাহান আনহামেম, সালাফিয়া ক্যাডেট বালিকা মাদ্রাসা। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আজকে আমরা সভ্যতা দেখব। ঝড়ের কারণে ওই দিন ক্লাসটা আমরা মিস করেছি। প্রায় 3 দিন ইলেকট্রিসিটি স্টপ ছিল। আজকে স্বাভাবিক হয়েছে, গতকাল থেকে স্বাভাবিক, তারপরেও আনা নেওয়ার মধ্যেই আছে। মানে আমি একটু কম্পিউটারের সামনে বসি, আধা ঘন্টাও কাজ করতে পারি না, মানে আসা যাওয়ার মধ্যেই থাকে। রাজাউল করিম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। মুনতাহান হামেম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমরা দেখি সভ্যতা। সভ্যতার এটার ইংরেজিটা কি বলেন তো? সভ্যতার ইংরেজি কি? কালচার। এই শব্দটা 1922 সাল থেকে প্রচলিত হয়ে আসছে। সভ্যতার ইংরেজি কি? কালচার। এটার ইংরেজি কি? কালচার। এটা 1922 সাল থেকে প্রচলিত, মানে তার আগে এই ওয়ার্ডটার খুব একটা ব্যবহার হয় নাই। সভ্যতা, কালচার কথাটি 1922 সাল থেকে বাংলায় ব্যবহার শুরু হয়েছে। কালচার বাংলায় ব্যবহার শুরু হয়েছে। এখানে অনেক কিছুই কাজ করে, একটা মানুষের জীবনযাপন, দৈনন্দিন সব কিছু কাজ করে। তা আমরা সভ্যতা দেখি, মানুষ আগুনের ব্যবহারের মাধ্যমে সভ্যতার সূচনা হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে সভ্যতা, আগুনের ব্যবহারের মধ্য দিয়ে সভ্যতার শুরু। কিসের মধ্য দিয়ে? আগুনের ব্যবহারের মধ্য দিয়ে সভ্যতা শুরু। এবং এই সভ্যতা দাঁড়িয়েছিল নদী কেন্দ্রিক। টাঙ্গাইল থেকে ফরিদুল ইসলাম সাহেব। তাহলে সভ্যতা গড়ে উঠেছে নদী কেন্দ্রিক। সভ্যতাগুলো কি? নদী কেন্দ্রিক সভ্যতা। এই যে যত সভ্যতা আছে সব নদীর কেন্দ্রে গড়ে উঠেছে। কিসের কেন্দ্রে? নদীর কেন্দ্রে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, কথা বুঝতে পারতেছেন কিনা? চট্টগ্রাম থেকে হেলাল সাহেব দেখতেছেন। তাহলে কালচার 1922 সালে বাংলায় প্রচলন শুরু, এবং এই সভ্যতাগুলো আগুনের ব্যবহারের মধ্য দিয়েই চলমান হয়েছে। এই সভ্যতাগুলো সবগুলোই ছিল নদী কেন্দ্রিক। কি কেন্দ্রিক? নদী কেন্দ্রিক। দিন মোহাম্মদ সাহেব, খুলনা থেকে। আপনাদের কি অবস্থা? একদম সুন্দরবনের কিনারেই যাদের বাড়ি, দিন মোহাম্মদ সাহেব, পরিস্থিতি কেমন এখন? নাজনীন চুমকি ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। পৃথিবীর প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। পৃথিবীর প্রাচীন সভ্যতা কোনটা? মেসোপটেমীয় সভ্যতা। এটা হচ্ছে পৃথিবীর একদম একদম প্রাচীন সভ্যতা। নওগাঁ থেকে মোহাম্মদ ইয়াকুব সাহেব। পৃথিবীর প্রাচীন সভ্যতা কি? মেসোপটেমীয় সভ্যতা। এই সভ্যতা একদম প্রাচীন, এর আগে কোনো সভ্যতাই ছিল না। ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে, আমরা যেটাকে দজলা ও ফোরাত বলি, দজলা ও ফোরাত, দজলা ও ফোরাত। তো দজলা মানে টাইগ্রিস। দজলা মানে কি? এটার আরেকটা নাম হচ্ছে টাইগ্রিস। আর এটার ফোরাত, ফোরাতের নাম কি? ইউফ্রেটিস। ইউফ্রেটিস। তাহলে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরেই মেসোপটেমীয় সভ্যতার শুরু। কোন সভ্যতার শুরু?
মেসোপটেমীয় সভ্যতার শুরু। ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে, ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতার শুরু। তাহলে এই যে টাইগ্রিসের অপর নাম হচ্ছে দজলা, আর ইউফ্রেটিসের আরেকটা নাম হচ্ছে ফোরাত। ইউফ্রেটিসের আরেকটা নাম কি? ফোরাত। আমার কথা কি বুঝতে পারতেছেন রেজাউল করিম সাহেব, মোহাম্মদ ইয়াকুব সাহেব, নাজদিন চুমকি ম্যাম, দিন মোহাম্মদ সাহেব, মাহমুদুল হাসান সাহেব? কথা কথা বুঝতে পারতেছেন হেলাল সাহেব? বিষয়গুলো সাবজেক্টগুলো স্পষ্ট হচ্ছে কিনা আপনার কাছে, নাকি এলোমেলো লাগতেছে? ওকে, তাহলে মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে পৃথিবীর প্রাচীন সভ্যতা। আজকে আমরা শুধু সভ্যতা নিয়েই কথা বলবো। পৃথিবীর প্রাচীন সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা। এই সভ্যতা নদী কেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতার প্রাচীন সভ্যতাটা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। ইউফ্রেটিস নদীর আরেকটা নাম হচ্ছে ফোরাত, যেটা নামে পরিচিত। টাইগ্রিসের দজলা, আরেকটা নাম কি? দজলা। এই দুইটা নদী, এগুলা বর্তমান তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক, কুয়েতে আছে। মেসোপটেমীয় সভ্যতা ইরান, ইরাক, কুয়েত সহ কয়েকটা দেশে এই সভ্যতাটা আছে। মেসোপটেমীয় সভ্যতা 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। মেসোপটেমীয় সভ্যতা 4 ভাগে বিভক্ত। একটা হচ্ছে সুমেরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা এবং ক্যালেডীয় সভ্যতা। মাওলানা মুফতি নূর কাসিম সাহেব, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যাবিলনীয় এবং ক্যালেডীয়। তাহলে 4টা সভ্যতা। কয়টা? ব্যাবিলনীয় সভ্যতা এবং ক্যালেডীয় সভ্যতা। টোটাল সভ্যতা 4টা। টোটাল সভ্যতা কয়টা? 4টা। এই যে সর্বপ্রথম যেটা আসছে সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। যদি বলা হয় মেসোপটেমীয় সভ্যতার মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটা, তখন আপনি বলবেন সুমেরীয় সভ্যতা। বা এই 4টা সভ্যতার মধ্যে কোনটা সবচেয়ে প্রাচীন, আপনি কি বলবেন? সুমেরীয় সভ্যতা। কি সভ্যতা? সুমেরীয় সভ্যতা, কারণ এটা হচ্ছে প্রাচীন সভ্যতা। সুমেরীয় সভ্যতা কি? মেসোপটেমীয় পর্যায়ের 4টার মধ্যে প্রথম সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা। এবং তাদের একটা লিপি ছিল, তাদের লিপির নাম হচ্ছে কিউনিফর্ম লিপি। সুমেরীয় সভ্যতার একটা লিপি ছিল, লিপির নাম কি বলেন তো? কিউনিফর্ম লিপি। তাদের লিপির নাম কি? কিউনিফর্ম লিপি বা অক্ষরভিত্তিক বর্ণলিপি। অক্ষরভিত্তিক বর্ণলিপি সুমেরীয় সভ্যতার যেই লিপিমালা ছিল। তারা জলগড়ি, চাকা, চন্দ্রপঞ্জিকা, কি কি তাদের আবিষ্কারগুলো একটু দেখেন। জলগড়ি, চাকা, পাটিগণিতের গুণ, এই যে গুণের ব্যবহার, পাটিগণিতের গুণ তারা আবিষ্কার করেছেন। এছাড়াও তারা চন্দ্রপঞ্জিকা, চন্দ্রপঞ্জিকা সর্বপ্রথম সুমেরীয়দের অবদান। কি কি? জলগড়ি, চাকা, পাটিগণিতের গুণ এবং চন্দ্রপঞ্জিকা, এই 4টা হচ্ছে সুমেরীয়দের অবদান। কাদের অবদান বলেন? কাদের অবদান? সুমেরীয়দের অবদান। মুজাহিদুর রহমান সাহেব খেয়াল করবেন, সুমেরীয়রা এদের অবদানগুলা কি কি? এরাই প্রথম কিউনিফর্ম লিপিতে লেখালেখি শুরু করলো। এদের অবদান হলো এরা জলগড়ি তৈরি করেছে, এরা চাকা তৈরি করেছে, এরা চন্দ্রপঞ্জিকা তৈরি করেছে, এরা পাটিগণিতের গুণ এইটা করেছে। সুমেরীয়দের প্রধান পেশা হচ্ছে কৃষি।
সুমেরীয়দের প্রধান পেশা কি? সুমেরীয়দের প্রধান পেশা হচ্ছে কৃষি। তাদের ধর্ম মন্দিরকে বলা হয় জিগগুরাত। জিগগুরাত। সুমেরীয়দের ধর্ম মন্দিরকে কি বলা হয়? জিগুরাত বা জিগগুরাত, যেইটাই বলেন, জিগুরাত অথবা জিগগুরাত। জিগুরাত এটা হচ্ছে তাদের ধর্ম মন্দির। তাদের প্রধান পেশা ছিল কৃষি। প্রধান পেশা কি বলেন? ওদের প্রধান পেশা কি? কৃষি। তারা এই যে কিউনিফর্ম লিপি, এই লিপিতে একটা বই লিখেছে, বইটার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। গিলগামেশ, তাদের কিউনিফর্ম লিপিতে লিখেছে কি? গিলগামেশ। এটা একটা মহাকাব্য। গিলগামেশ মহাকাব্যটি কিউনিফর্ম লিপিতে লেখা। অনেক সময় প্রশ্ন করা হয়, হ্যাঁ, অনেক সময় প্রশ্ন করে গিলগামেশ কোন লিপিতে লেখা? তাহলে কিউনিফর্ম লিপিতে। বা কিউনিফর্ম লিপিতে কোন মহাকাব্যটি লেখা হয়েছে? গিলগামেশ লেখা হয়েছে। অথবা বলতে পারে সুমেরীয় গিলগামেশ মহাকাব্যটি কোন সভ্যতায় লেখা হয়েছে? কোন সভ্যতায়? সুমেরীয় সভ্যতায়। এবং তাদের একটা নিয়ম ছিল, তাদের একটা আইন ছিল, আইনের নাম হয়েছে ডুঙ্গি আইন। কি আইন? সুমেরীয়দের একটা আইন ছিল, ওই আইনের নাম হয়েছে ডুঙ্গি। ডুঙ্গি মানে কি? ডুঙ্গি মানে কেসাস, মানে কেউ আমার একটা দাঁত ফালাই দিছে, কেউ আমার একটা দাঁত ফালাই দিছে, আমিও তার একটা দাঁত ফালাই দিব। কেউ আমাকে মাইর দিছে, আমিও তাকে মাইর দিব। এইটার নাম হচ্ছে ডুঙ্গি আইন। এইটার নাম কি? ডুঙ্গি আইন। কেউ আমার ক্ষতি করলে আমি তার ক্ষতি করব, মানে সে আমাকে যা করবে আমি তাকে তাই ফেরত দিব। এইটার নাম হচ্ছে ডুঙ্গি আইন। এইটার নাম কি? এটার নাম হচ্ছে ডুঙ্গি আইন। এইটার নাম ডুঙ্গি আইন। কথা বুঝতে পারছেন? তাহলে ডুঙ্গি আইন কি? ডুঙ্গি আইন হচ্ছে কেসাস। আমাদের একটার বদলে আরেকটা, একটার বদলে আরেকটা, মানে সে আমার যে ক্ষতিটা করলো আমি তার সেই ক্ষতি করব। এইটা কাদের? এটা হচ্ছে সুমেরীয়দের কাজ। কাদের কাজ? সুমেরীয়দের কাজ। তাহলে সুমেরীয় সভ্যতা বুঝতে পারছেন? সুমেরীয় সভ্যতা, প্রাচীন সভ্যতার একটা সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা। শরিয়া আইন যেটা, হ্যাঁ, জাহিদ হাসান সাহেব, মুফতি ইমদাদুল ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা দেখলাম সুমেরীয় সভ্যতা। এবার আমরা একটু দেখি 2 নম্বরে অ্যাসিরীয় সভ্যতাটা কি। অ্যাসিরীয়দের অবদান কি ছিল? এরা ছিল সামরিক রাষ্ট্রনায়ক। এরা কি? সামরিক রাষ্ট্রনায়ক ছিল, সামরিক রাষ্ট্র। অ্যাসিরীয় সভ্যতাটা এটা ছিল সামরিক, সেনা শাসিত একটা ব্যবস্থা ছিল। এরা বৃত্তকে 360 ডিগ্রি কোণে 360 ডিগ্রিতে ভাগ করে। এটা হচ্ছে অ্যাসিরীয়দের অবদান। হত্যার বদলে হত্যা, জি। আচ্ছা, 2 নম্বরে দেখি অ্যাসিরীয়দের কি অবদান। এরা বৃত্তকে, এই যে আমরা একটা বৃত্ত আঁকি, এই বৃত্তটা 360 ডিগ্রি, এই 360 ডিগ্রিকে বিভক্ত করছে। বৃত্তকে কত ডিগ্রিতে? 360 ডিগ্রিতে ভাগ করছে। এবং তারা অ্যাসিরীয়রা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আবিষ্কার করছে। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ভাগ করেছে কারা? অ্যাসিরীয়রা। বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেছে কারা? অ্যাসিরীয়রা। লোহার অস্ত্রের ব্যবহার শুরু করছে কারা? অ্যাসিরীয়রা। ওই যে সামরিক যোদ্ধা, তারা লোহার অস্ত্র ব্যবহার করে, লোহার অস্ত্র। এরাই সর্বপ্রথম লোহার অস্ত্র ব্যবহার করেছে। এদেরকে যোদ্ধা জাতি বলা হয়। এদের রাজধানী ছিল নিপ্পুর। অ্যাসিরীয়দের রাজধানী কি ছিল? নিপ্পুর, যার যতটুক তথ্য খুঁজে পাওয়া যায় আর কি। এরা ছিল যোদ্ধা জাতি। কি জাতি? যোদ্ধা জাতি।
এবং ঔষধের ক্ষেত্রে তারা প্রায় 500-র বেশি উদ্ভিদের ব্যবহার এরা এনেছে, এই অ্যাসিরীয়রা। সর্বপ্রথম গোলন্দাজ বাহিনীও তৈরি করেছে অ্যাসিরীয়রা, এইটাও লিখে রাখতে পারেন, গোলন্দাজ বাহিনী। সর্বপ্রথম গোলন্দাজ বাহিনী, গোলন্দাজ বাহিনী অ্যাসিরীয়রা তৈরি করেছে। তাহলে বুঝতে পারছেন অ্যাসিরীয়দের অবদান কি? এরা বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেছে, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বিভক্ত করেছে। এরা হচ্ছে যোদ্ধা জাতি, এদের রাজধানী হচ্ছে নিপ্পুর এবং এরা লোহার অস্ত্রের ব্যবহার শুরু করেছে। এদের একটা গোলন্দাজ বাহিনী এরাই প্রথম তৈরি করেছে, গোলন্দাজ বাহিনী এরাই তৈরি করেছে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? আমি সামনে অগ্রসর হব। তারপরে আমরা দেখি ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয়, এদের কাজ কি? ব্যাবিলনীয়দের কাজ কি? ব্যাবিলনীয়রা এরা হচ্ছে সর্বপ্রথম লিখিত আইন প্রণেতা, লিখিত আইন প্রণয়ন করেন এই যে ব্যাবিলনীয় নেতা হাম্বুবারি। হাম্বুবারি ইনি হচ্ছেন আইন প্রণেতা। সর্বপ্রথম পৃথিবীর প্রথম লিখিত আইন নিয়ে এসেছেন এই হাম্বুবারি। লিখিত আইন প্রণেতাকে হাম্বুবারি, যেটাকে হাম্বুবারি আইন নামে ডাকা হয় বা বলা হয়। এই ব্যাবিলনীয়দের এই একটা অবদান আছে। ব্যাবিলনীয়রা আইন সংকলন করেছেন। সর্বপ্রথম আইনের সংকলন কারা করেছেন? ব্যাবিলনীয়রা। ব্যাবিলনের আইন যিনি সংকলন করেছেন তাকে বলা হয়, তার নাম হচ্ছে হাম্বুবারি। কি নাম? হাম্বুবারি। কি নাম? হাম্বুবারি। আর ব্যাবিলনীয় সভ্যতা গড়ে তুলেছিল অ্যামোরাইট নামক একটা জাতি। হ্যাঁ, ইনশাআল্লাহ। ব্যাবিলনীয় এরা হচ্ছে অ্যামোরাইট জাতিরা ব্যাবিলনীয় সভ্যতাটা গড়ে তুলেছে। হাম্বুবারি, হাম্বুবারি। তারপরে আমরা দেখি ক্যালেডীয় সভ্যতা। ক্যালেডীয়দের কাজ কি? ক্যালেডীয়দের কাজ কি? ক্যালেডীয়রা এরা হচ্ছে, এদের আরেকটা নাম হচ্ছে নতুন ব্যাবিলনীয় সভ্যতা। ক্যালেডীয়দের আরেকটা নাম কি? এদের আরেকটা নাম নতুন ব্যাবিলনীয় সভ্যতা। নতুন ব্যাবিলনীয় সভ্যতা ক্যালেডীয়দের আরেকটা নাম। এই ক্যালেডীয়দের অনেক অবদান ছিল। ব্যাবিলনের শূন্য উদ্যান যিনি তৈরি করেছেন ক্যালেডীয়দের আমলে, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। উদ্যান তৈরি করেছেন রাজা নেবুচাঁদ নেজার। কে তৈরি করেছেন? রাজা নেবুচাঁদ নেজার। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, এটা ক্যালেডীয়দের সবচেয়ে বড় অবদান এবং পৃথিবীর সপ্তাচার্যের একটা, পৃথিবীর সপ্তাচার্যের একটা হচ্ছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। কি নাম? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। এবং তারা এই ক্যালেডীয়রাই 12 ঘন্টায়, মানে 12 ঘন্টা দিনকে 24 ঘন্টা, 12 ঘন্টা 12 ঘন্টা করে বিভক্ত করেছেন। মানে দিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করেছেন, 12 জোড়া ঘন্টায়। তাহলে ক্যালেডীয়রা দিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করেছেন, মানে দিন রাত্রি 24 ঘন্টা কে তৈরি করেছে? আজকে যে আমরা বলি 24 ঘন্টা, এই 24 ঘন্টা কারা এনেছে? ক্যালেডীয়রা এনেছে। 24 ঘন্টা কারা এনেছে? দিন রাত 24 ঘন্টা কারা এনেছে? এটা এনেছে ক্যালেডীয় সভ্যতা। এই ক্যালেডীয় সভ্যতারা এনেছে। এবং এই যে আমরা রাশিচক্রের কথা বলি, এই রাশিচক্রটা 12টা রাশি, এই রাশিচক্রগুলা এগুলাও ক্যালেডীয়দের অবদান। রাশিচক্র,
ক্যালেডীয়দের অবদান। কথা বুঝতে পারছেন? রাশিচক্র কাদের অবদান? ক্যালেডীয়দের অবদান। তাহলে আমরা দেখলাম প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এই সভ্যতার 4টা অংশ, সুমেরীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, এবং এই 4টার অবদানগুলো আমরা দেখে নিলাম এক নজরে। ঠিক আছে। দ্বিতীয়ত আমরা যেটা জানি, মিশরীয় সভ্যতা। সভ্যতার দ্বিতীয় পর্বে আমরা দেখব এবার মিশরীয় সভ্যতা। 2 নম্বরে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা নীল নদের অববাহিকায় যে সভ্যতা গড়ে উঠেছিল। এই মিশরীয় সভ্যতা গঠনের আগে মিশরে ছোট ছোট অঞ্চল বেঁধে মানে একটা একটা রাষ্ট্র গড়ে উঠত, ওগুলার নাম ছিল নোম। মিশরীয় সভ্যতার আগে ছোট ছোট দেশ ছিল, রাষ্ট্র ছিল, ওগুলার নাম কি? নোম। ওগুলার নাম কি? নোম। আমরা একটু দেখি মিশরীয় সভ্যতার কাজ কি। মিশরীয়রা মমি বা পিরামিড তৈরি করত। মিশরীয়দের একটা বড় অবদান, তারা মমি তৈরি করত। এই মমি, মানুষকে পিরামিড তৈরি করতো তারা, মিশরীয়রা। এবং এটা এরা নীল নদে বাদ দিয়ে চাষাবাদ করত। নীল নদে বাদ দিয়ে চাষাবাদ করত মিশরীয়রা। এই মিশরীয়রাই সর্বপ্রথম যে 12 মাসে 1 বছর, 12 মাস সমান 1 বছর, 30 দিনে 1 মাস বা 365 দিন সমান 1 বছর, 30 দিন সমান 1 মাস। এইটা হচ্ছে মিশরীয়দের অবদান। কাদের অবদান? মানুষের, মাসুম বিল্লাহ, মমি, পিরামিড, মানুষের মমি তৈরি করতো মোম দিয়ে। মানুষগুলাকে তারা এই মোম দিয়ে কিভাবে যেন একটা তৈরি করে মানুষ আর কি, এবং এটা পচে না, গলে না, কোনো কিছু হয় না। মমি আপনি ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন মমি। তাহলে মিশরীয়দের অবদান কি? এরা এই যে আমরা গণনা করতেছি, আমরা গণনা করি 12 মাসে 1 বছর, এটা কোথা থেকে আসছে? হ্যাঁ, মৃত মানুষের। 12 মাসে 1 বছর কোথা থেকে আসছে? মিশরীয়দের থেকে। 365 দিনে 1 বছর কোথা থেকে আসছে? মিশরীয়দের থেকে। 30 দিনে 1 মাস কোথা থেকে আসছে? মিশরীয়দের থেকে। এই মিশরীয়দেরকেই বলা হয় ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা। মিশরীয়দেরকে কি বলা হয়? ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা। মিশরকে নীল নদের দান বলেছেন হেরোডেটাস। একজন ব্যক্তি আছেন হেরোডেটাস। মিশরকে নীল নদের দান বলেছেন কে? হেরোডেটাস। ওকে, তাহলে হেরোডেটাসকে যিনি বলেছিলেন মিশরকে নীল নদের দান, নীল নদের দান মিশরকে বলেছেন। এবং এই যে মিশরীয়দের একটা অবদান ছিল, তারা হায়ারোগ্লিফিক নামে এই লেখনী উদ্ভাবন করেছিলেন। হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক, তারা এই একটা পবিত্র লিপি রচনা করেছিলেন তারা। হায়ারোগ্লিফিক। তাহলে এটা হচ্ছে মিশরীয়দের অবদান। কাদের অবদান? মিশরীয়দের অবদান। তাহলে মিশরের অবদানও কম নয়, কারণ তারা এই 3টার ব্যবহার নিয়ে আসছে। তারা এই 3টার হায়ারোগ্লিফিক কি? হায়ারোগ্লিফিক। তারপরে আমরা দেখি সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা কি নাম? সিন্ধু সভ্যতা।
সিন্ধু সভ্যতাটা এটা হচ্ছে ভারতীয় সভ্যতা, যেটা পাঞ্জাবের সিন্ধু নদীর তীরে যেই সভ্যতা গড়ে উঠেছে ওইটার নামই হচ্ছে সিন্ধু সভ্যতা। ওইটার নামই কি? সিন্ধু সভ্যতা। তাহলে ভারতের পাঞ্জাবে সিন্ধু নদীর তীরে যেই সভ্যতা ওইটার নামই কি? হ্যাঁ, ওইটার নাম সিন্ধু সভ্যতা। ওইটার নাম কি? সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা এটা সিন্ধু নদীর অববাহিকায় হয়েছে দেখেই নামকরণ হয়েছে কি? সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতার অবদান কি? সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা হচ্ছে দাবড়িররা। সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতাকে দাবড়িররা। এই দাবড়িররা সিন্ধু সভ্যতা গঠন করেছে। তারা এইটাকে বলা হয় নগর সভ্যতা। সিন্ধু সভ্যতার আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে নগর সভ্যতা। যেহেতু নগর কেন্দ্রিক ছিল এবং তারা বাটখারা, স্কেল এগুলার আবিষ্কার করেছে। তারা কি কি আবিষ্কার করেছে? বাটখারা, স্কেল এগুলার আবিষ্কার করেছে সিন্ধু সভ্যতা। কি সভ্যতা? সিন্ধু সভ্যতা। বেশিরভাগ লোকেই এই যত সভ্যতা ছিল কৃষি, ওই যে নদী কেন্দ্রিক, এই জন্য কৃষি। তাহলে এরা বাটখারা চিনেন তো? বাটখারা ওই যে ওজন মাপার, আমরা যে কেজি বলি না, ওই যে 1 কেজি 500 গ্রাম লোহার, ওগুলাই বাটখারা বলে ওগুলাকে। তারপরে আমরা আরেকটা সভ্যতা দেখি, ফিনিশীয় সভ্যতা। কি সভ্যতা? ফিনিশীয় সভ্যতা। সিন্ধু সভ্যতা এই কয়েকটা জিনিসই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখি ফিনিশীয় সভ্যতা। ফিনিশীয় সভ্যতারা এরা ব্যঞ্জন বর্ণ তৈরি করেছে। বাটখারা মানে হচ্ছে ওই যে মাপ জোপ করার, এগুলা দাড়িপাল্লার পাথরকে বাটখারা বলে। গুড, সুন্দর কথা বলছে বেলাল হোসেন সাহেব। তাহলে ফিনিশীয় সভ্যতা, এদের বড় অবদান আছে। যদিও এরা জাহাজ নির্মাতা, কিন্তু এরা ব্যঞ্জন বর্ণের, মানে এরা একটা বর্ণমালা তৈরি করেছে, 22টা বর্ণমালা, যেগুলো আমাদের ব্যঞ্জন বর্ণের সাথে মিল আছে। 22টি বর্ণমালা তৈরি করেছে। ইতিহাসের শ্রেষ্ঠ জাহাজ নির্মাতা ছিল, জাহাজ নির্মাতা ফিনিশীয়রা। কি? জাহাজ নির্মাতা ছিল এবং তাদের মূল পেশা ছিল বাণিজ্য। এই ফিনিশীয় সভ্যতার মূল পেশা কি? মূল পেশা হইছে বাণিজ্য। মূল পেশা কি? বাণিজ্য। এই ফিনিশীয় সভ্যতা একজন ব্যক্তির হাতে ধ্বংস হয়ে যায়, যার নাম আলেকজান্ডার। কি নাম? আলেকজান্ডারের হাতে ফিনিশীয় সভ্যতা ধ্বংস হয়। আলেকজান্ডারের হাতে ফিনিশীয় সভ্যতা কি হয়? ধ্বংস হয়ে যায়। তারপরে আমরা জানি সৈনিক সভ্যতা। চীনের সৈনিক সভ্যতা, মায়া সভ্যতা, সৈনিক সভ্যতা, মায়া সভ্যতা, হ্যাঁ, আলেকজান্ডার। তারপরে আমরা দেখি চৈনিক সভ্যতা। চৈনিক সভ্যতাটা কি? চাইনিজরা অগ্রদূত নিবন্ধন সহায়িকাটা বের হইলে ওইটা নিতে পারেন, বা আমাদের তো নোট থাকবে, আপনি গাজী মিজান বলেন বা যার যেইটা আছে, যেইটাই পড়েন, সিলেবাসের বাইরে কিছু থাকবে না।
ঠিক আছে, তবে অগ্রদূত নিবন্ধনে মোটামুটি যা প্রয়োজন ওগুলাই নিয়ে আসছে। চৈনিক সভ্যতা, এটা চীনের সভ্যতা, হোয়াংহো নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে? হোয়াংহো। চৈনিক সভ্যতা কোন নদীর তীরে? হোয়াংহো নদীর তীরে অবস্থিত চৈনিক সভ্যতাটা। কি নদী? হোয়াংহো নদীর তীরে অবস্থিত। এই আমলাতন্ত্রের, আধুনিক আমলাতন্ত্রের প্রতিষ্ঠাতা হয়েছে সৈনিকরা। এই যে আমরা আজকে আমলা বলি, আমলা কেন্দ্রিক দেশ চলে, এই দেশে আমলারাই ধ্বংস করেছে। বসে বসে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে আমলারা। এই নতুন নব্য আমলাদের আবিষ্কারক হচ্ছে এই সৈনিক সভ্যতারা। আধুনিক আমলাতন্ত্র এরা প্রচলন করেন এবং এই সৈনিক সভ্যতার প্রধান অবদান ছিল গুড়ির প্রচলন করেন। সৈনিকরা কিসের প্রচলন করেন? আমলা কি? আমলা হয়েছে যারা বসে বসে সরকারের অন্ন ধ্বংস করে। উচ্চপদস্থ কর্মকর্তা দেখবেন বাংলাদেশের বড় বড় অফিসগুলাতে কোনো কাজ নাই, বসে বসে খায়। হ্যাঁ, তাহলে গুড়ির প্রচলন কারা করে? সৈনিক, চীনারা করে। এরাই যত নষ্টের মূল, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রের ধ্বংস করছে তারা। এবং এদের একটা অবদান ছিল চীনের মহাপ্রাচীর, যেটা ৮৮৫০ কিলোমিটার লম্বা। ৮৮০০, এই যে আমরা যে চীনের মহাপ্রাচীর দেখি, ৮৮৫০ কিলোমিটার লম্বা একটা মহাপ্রাচীর। এটা কারা তৈরি করছে? এই যে মিং শাসনামলে। কোন শাসনামল? সৈনিক সভ্যতার অংশ কিন্তু মিং শাসনামল। মিং শাসনামলে। তারপরে আমরা দেখি মায়া সভ্যতা। মায়া মধ্য আমেরিকা। মায়া সভ্যতা কোথায় অবস্থিত? মধ্য আমেরিকায় অবস্থিত। মায়া সভ্যতা, এটা মধ্য আমেরিকায়। মায়া সভ্যতা মধ্য আমেরিকায় অবস্থিত, যেটা মেক্সিকো সহায় অংশে। এই মায়া ক্যালেন্ডার, তারা একটা ক্যালেন্ডার তৈরি করছে যেটায় 20 দিনে মাস। আঠারো মাসে বছর। এটা হচ্ছে মায়া সভ্যতার অবদান। তারা তাদের এই যে ক্যালেন্ডার, মায়া সভ্যতার একটা ক্যালেন্ডার ছিল 20 দিনে মাস, 18 মাসে বয়স। আমরা যদি আমাদের আসলে গভর্নমেন্ট যারা চাকরি করবে তাদেরকে, শিক্ষকদের জন্য এটা নিয়ে আসা দরকার। গ্রেগরিয়ান ক্যালেন্ডার বাদ দিয়ে মায়া সভ্যতার এই ক্যালেন্ডারটা অনুসরণ করা দরকার, শুধু শিক্ষকদের ক্ষেত্রে বা যারা একটু টিউশনি করায় তাদের জন্য, যে 20 দিনে মাস, 18 মাসে বছর। তাইলে কি হয়, আমাদের একটু একটু রিল্যাক্স, কারণ যেই অল্প কয় টাকা বেতন দেয় এইটা দিয়া কিছু হয় না। তারপরে আমাদের আমাদের এই যে সভ্যতাগুলো, এই সভ্যতা ছাড়াও কিছু ব্যক্তিবর্গ আছে, যেমন গ্রিসের আমাদের অনেকগুলা ব্যক্তি আছে গ্রিক সভ্যতার। স্পার্টা, অ্যাথেন্স, এখানে আমাদের অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এরা সব বিখ্যাত ব্যক্তিবর্গ আছে। তা আমরা একটু দেখি যে গ্রিক সভ্যতা, এই যে গ্রিক সভ্যতা গুরুত্বপূর্ণ একটা সভ্যতা। গ্রিক কি? অনেক গুরুত্বপূর্ণ। ভূমধ্য সাগরকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠছে ওইটার নাম গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতার এখানে আছে স্পার্টা, অ্যাথেন্স। স্পার্টা, অ্যাথেন্স। সামরিক নগর রাষ্ট্র বলা হয় স্পার্টাকে। সামরিক নগর রাষ্ট্র এটাকে বলা হয় কাকে? স্পার্টাকে। সামরিক নগর রাষ্ট্র স্পার্টা। আর অ্যাথেন্স হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র।
অ্যাথেন্স কি? অ্যাথেন্স হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। অ্যাথেন্স গণতান্ত্রিক রাষ্ট্র। তো ওই সময় এই যে পেলোপনেশীয় যুদ্ধ হয়েছে, হ্যাঁ, গুড, বেলাল হোসেন সাহেব। আচ্ছা, অ্যাথেন্স। তারপরে এখানে আমাদের আছে যারা, এই যে গ্রিক কিছু দেবদেবী আছে, গ্রিকের কিছু দেবদেবী এবং আমাদের বিখ্যাত কয়েকজন ব্যক্তি, এর মধ্যে কে আছে? সক্রেটিস আছে। সক্রেটিস, আমাদের প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। আলেকজান্ডার, এই চারজন ব্যক্তি আছেন এবং এদের অনেক অবদান আছে। এরা যে কয়েকজনে বই লিখেছে, সব জ্ঞানীদের গুরু বলা হয় সক্রেটিসকে, খেয়াল রাখবেন। সব জ্ঞানীদের গুরু বলা হয় কে? সক্রেটিসকে। এবং দ্য রিপাবলিক গ্রন্থ লিখেছেন প্লেটো। ইনি হচ্ছে সব জ্ঞানীদের গুরু। গুরু এবং ইনি ইনি একটা বই লিখেছেন, প্লেটোর বিখ্যাত বই হচ্ছে দ্য রিপাবলিক। বিখ্যাত বিখ্যাত বই কি? দ্য রিপাবলিক। বিখ্যাত বই হচ্ছে দ্য রিপাবলিক। দ্য রিপাবলিক। এই সক্রেটিস ইনি হচ্ছে সকল জ্ঞানীদের জ্ঞানী, মানে গুরুদের গুরু। আর প্লেটো হচ্ছে একজন ইনিও বিখ্যাত ব্যক্তি, তার বিখ্যাত বই হচ্ছে দ্য রিপাবলিক। আর অ্যারিস্টটল প্লেটোর ছাত্র ছিলেন, তিনি লাইসিয়ামের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যারিস্টটল। এগুলা গুরুত্বপূর্ণ তথ্য। লাইসিয়ামের প্রতিষ্ঠাতাকে? অ্যারিস্টটল। আর একটা হচ্ছে আলেকজান্ডার, মহাবীর আলেকজান্ডার। হ্যাঁ, অল্প বয়সে সাম্রাজ্য জয় করে ফেলেছেন। তো আমরা এই তথ্যগুলা দেখি। তাহলে আজকে আমরা শুধু সভ্যতাটা দেখলাম, যে আমাদের যে সভ্যতাটা আছে, সভ্যতা। আপনি যদি একটু একটু আস্তে, এখন থেকেই যদি আস্তে আস্তে সিরিয়াস হন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন জাহিদ হাসান সাহেব। তো আমরা যদি এখন থেকে একটু একটু সিরিয়াস হই, হ্যাঁ হ্যাঁ থাকবে ইনশাআল্লাহ, তাহলে আমাদের আমাদের সুবিধা। তার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারি। এগুলাই তো আপনার সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যদি সভ্যতা থেকে কোনো প্রশ্ন হয়, আজকের ক্লাস থেকেই প্রশ্ন দিবে, এর বাইরে থেকে আর কি দিবে? এর বাইরে আর কিছু নাই। আর এখন থেকে নিয়মিত চেষ্টা করবেন পরীক্ষাগুলো দেওয়ার। যেমন আজকে একটা পরীক্ষা বানানের পরীক্ষাটা চলছে, পরীক্ষা দিবেন। আশা করি এখন থেকে আর পরীক্ষা মিস হবে না। ক্লাসের আগে আগে পরীক্ষাটা দিয়ে নেবেন, বা যেই কোনো সময় পরীক্ষা দিতে পারবেন। মুফতি ইমদাদুল ইসলাম সাহেব, জি আলহামদুলিল্লাহ। সময় সময়ের গতিতে যাবে, কিন্তু আপনি নিজের মতো করে গুছিয়ে নেন। আমরা আমাদের যতটুক, আমরা অল্প পড়াই, বাট যেতটুক পড়াই এতটুক আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এইখান থেকে প্রশ্ন ধরা মানি এই ক্লাসের ভিতর থেকে প্রশ্ন দিবে। আপনাকে যা বলেছি, অপ্রয়োজনীয় একটা তথ্য এখানে নাই, অপ্রয়োজনীয়। হ্যাঁ, পরীক্ষা সব সময় চলবে, পরীক্ষা ধারাবাহিক। যদিও কিছুদিন পরীক্ষা নিতে পারি নাই নানান কারণে, কিন্তু ইনশাল্লাহ এখন থেকে চলতে থাকবে। সালাফিয়া ক্যাডেট বালিকা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? আমাদের এখন থেকে আশা করি একদম পরীক্ষা পর্যন্ত আমাদের কোনো কিছুই মানে হবে না, যে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে থাকবে। আর ঈদের পরেই আমরা ক্লাসগুলো 9টায় নিয়ে নিব। কয়টায়? 9টায়। তাহলে রিল্যাক্স মোডে আপনি ক্লাসে অংশ নিতে পারবেন। 9টায় আমরা ক্লাসগুলো নিব। আর এখন যদিও উপস্থিতি অনেক কম, এটা আমাকে আসলে ভাবায় যে 80 জনের মতো অ্যাড আছে, কিন্তু উপস্থিতি 20, আবার 15, কমে যায়, বাড়ে, কমে বাড়ে। কিন্তু কেন হয় জানি না, হয়তো আমার কোথাও ঘাটতি হইতেছে, এই কারণেও হইতে পারে।
বা অনেকের ব্যস্ততাও থাকতে পারে। তো ঠিক আছে, ভালো থাকবেন। চেষ্টা করবেন অন্তত এই সময়টুকু, 1 ঘন্টা তো আপনি গল্প গুজব করলেও চলে যায়। কিন্তু আপনি যদি জাস্ট একটু শুনেন, একটু দেখেন, এতে করে আপনার, না আগামীকাল থেকে বলি নাই, আমি বলছি ঈদের পরেই আমাদের ক্লাসগুলো 9টায় শুরু হবে, কোরবানির পর। আর কয়েকটা দিন অপেক্ষা করেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।